Hello everyone, how are you? This is your educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS YouTube চ্যানেলে সবাইকে স্বাগত। তো অবশ্যই করে এটা অনেক পুরনো ক্লাস ছিল, আমার নেওয়া হয়নি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য। তো চলো আজকে ক্লাসটা নেব, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, পুরো ক্লাসটা করবে। যদি কারোর কোনো ডাউট থাকে, এনি ডাউট এনি কোয়ারি, অবশ্যই লাইভ ক্লাস আমাকে বলবে, ঠিক আছে? জাস্ট এ মিনিট। বেশিক্ষণ ক্লাস দেবো না, পুরো 30 মিনিট ক্লাস নেবো, ঝটপট করে ভালো ভালো প্রশ্ন কিছু আলোচনা করব। আজকে ক্লাস এখানেই এন্ড করব, বুঝতে পারছো তো? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, শুরু করার আগে অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল এই সমস্ত ক্লাসের পিডিএফ এর জন্য টেলিগ্রাম জয়েন করবে। হ্যালো বন্ধুরা, সিম্পল বাবা কি করবো, মানে এখনকার দিনেই মানে ব্লগ এত এগুলো বেড়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, তো শুরু করা যাক ক্লাস। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তোমরা, আরে বাবা কি হচ্ছে এটা, হ্যালো বন্ধুরা চলে আসছে। আরে সিম্পল বাবা কি করবো, মানে এখনকার দিনেই মানে ব্লগ, জাস্ট এ মিনিট। চলো শুরু করা যাক। তো যাই হোক, অবশ্যই করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, টেলিগ্রামের কথা যেটা বলছিলাম, তো টেলিগ্রামে গিয়ে সিম্পল আমার নামটা সার্চ করো, অরিজিৎ বাসু চৌধুরী, প্রোফাইল পেয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই করে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সামনে WBCS প্রিলি পরীক্ষা, এছাড়া মিসেলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা আছে, NTPC আছে রেলওয়ে। তো ইতিহাসটা কতটা গুরুত্বপূর্ণ থাকে তোমরা জানো নিশ্চয়ই, যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও তারা নিশ্চয়ই জানো, বেসিক কনসেপ্ট আছে কম্পিটিটিভ পরীক্ষায় হিস্ট্রি কী রোল থাকে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। আছে প্রথম প্রশ্ন, ইন হুইচ ইয়ার জাহাঙ্গীর ইস্যু দ্য চার্টার টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর এস্টাবলিশিং দ্য ট্রেড এস্টাবলিশমেন্ট ইন ইন্ডিয়া? গুড ইভিনিং। কোন বছর জাহাঙ্গীর ইস্যুড দ্য চার্টার, কি বিষয়? ট্রেড কনসেশন, ঠিক আছে? ট্রেড এস্টাবলিশমেন্ট করতে পারে ব্রিটিশরা 1615, 1616, 1617, 1618, কী হবে বলো? In which year Jahangir issued the Charter of East India Company for establishing the trade establishment in India? তো উত্তর 1617। তো উত্তর কি হবে? একদম ঠিক বলেছ, অপশন সি, 1617। তো প্রথম তুমি জানি এলিজাবেথ ওয়ানের সময় প্রথমে এসেছিলেন ক্যাপ্টেন হকিংস, ঠিক আছে? কিন্তু মনে রাখো তার ওটাকে আনঅফিসিয়াল করে দেওয়া হয়, কারণ ইংরেজদের সঙ্গে যে ট্রিটিটা হয়েছিল মুঘলদের, সেটা ফুল মানে খুবই বেনিফিশিয়াল হয়নি ফর ইংলিশ, সেই জন্য করে নাল অ্যান্ড হোয়াইট করে দেয়। পরবর্তীকালে তোমার জানো থমাস রো আসে, কেম টু জাহাঙ্গীর কোর্ট ইন 1615 ইন দ্য ইয়ার 1617, বুঝেছো সালটা কতটা মহত্ব? জাহাঙ্গীর ইস্যুড দ্য চার্টার টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর এস্টাবলিশিং দ্য ট্রেড এস্টাবলিশিং ইন্ডিয়া। এলো তো, আগে তো উনি আসবেন, আসার পর কনসেশন। তো 15 সালে এসেছিল, 17 সালে এলো। During British era, the Duke memorandum between the basis of which among the following? ব্রিটিশের সময় ডিউক মেমোরান্ডাম কি? নেহেরু রিপোর্ট, মনফোর্ড রিপোর্ট, আচ্ছা রিফর্ম, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935? During British era, the Duke memorandum became the basic of which among the following?
হুম, হুম। তো মনফোর্ড রিফর্ম, কি বললাম? মনফোর্ড রিফর্ম, উত্তর দাও। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, একদম ঠিক বলেছ। তো ডিউক মেমোরান্ডাম ইজ ইস্যুড উইথ স্যার উইলিয়াম ডিউক, এই যে মেমোরান্ডামটা কে পাবলিশ করেছিল মনে রাখবে? স্যার উইলিয়াম ডিউক, এ মেম্বার অফ দ্য ইংলিশ রাউন্ড টেবিল গ্রুপ। ঠিক আছে, তিনি কোথাকার মেম্বার? তিনি কিন্তু ইংলিশ রাউন্ড টেবিল যে কনফারেন্স তারই একজন মেম্বার ছিলেন। হি হ্যাড ফর্মুলেট এ স্কিম হুইচ ইভেনচুয়ালি বিকেম দ্য বেসিস জয়েন্ট রিপোর্ট অফ মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট। ঠিক আছে, ডিউক মেমোরেন্ডাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্যার উইলিয়াম ডিউক, এই মেম্বার তো বলেই দিলাম। ঠিক আছে, হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন সুরাট সেশন 1907, ফেমাস ফর সুরাট স্প্লিট। মানে যখন সুরাট স্প্লিট হয়েছিল, বিভাজন হয়েছিল, তখন কংগ্রেস সভাপতি কে ছিলেন? এবং তোমরা জানো ডক্টর রাসবিহারী ঘোষ, লালা লাজপত রায়, দাদাভাই নওরোজি না ফিরোজ শাহ মেহতা। 1916 রিউনাইটেড হয়েছিল। তো রাসবিহারী ঘোষ নরমপন্থী ছিলেন, এক্সট্রিমলি রিলেটেড বোস, রাসবিহারী বোস। তো দ্য গ্রোয়িং ডিফারেন্সেস বিটুইন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট, মডারেট এবং অ্যাকচুয়ালি এক্সট্রিমিস্টের মধ্যে নরমপন্থী চরমপন্থী, নরমপন্থীরা নেগোসিয়েটের কথা বলতো, চরমপন্থীরা বলতো যে এজিটেশনের কথা বলতো, লালবাল পাল। তো যাই হোক, জিজ্ঞা গুগলে দাদাভাই নৌরোজি এরা সব নরমপন্থী ছিল। তো এই আদর্শগত ডিফারেন্সিয়েশনের জন্য বিভাজন হয় সুরাট স্প্লিট 1907, ওয়েন এগেনস্ট দ্য ওয়াইজেস অফ এক্সট্রিমিস্ট হু প্রেফার লালা লাজপত রায়। চেয়েছিল কি লালা লাজপত রায়কে প্রেসিডেন্ট করতে 1907, কিন্তু রাসবিহারী ঘোষ নরমপন্থী করে দুম করে রাসবিহারী ঘোষকে ইলেক্ট করলো। তো কিছু করার নেই, উনি যদি সিনিয়র লিডার ছিলেন, তো ওই জন্য কংগ্রেসটা বেরিয়ে এলো। ঠিক আছে, চরমপন্থীরা মানে এক্সট্রিমিস্ট লিডাররা। তাহলে কাকে করার কথা ছিল? কাকে নির্বাচন করতে চেয়েছে? লালা লাজপত রায়কে, এটা মনে রাখতে হবে। দ্য এক্সট্রিমিস্ট লেফট দ্য কংগ্রেস, রেজাল্ট ওয়াজ দ্য কংগ্রেস রিমেন্ড আন্ডার দ্য কন্ট্রোল অফ মডারেট। চলো, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? হাকিম আজমল খান, আব্দুল কালাম আজাদ, রফিক আহমেদ কিদওয়াই না বদরুদ্দিন তাইজি? মাদ্রাজ অধিবেশন ছিল, থার্ড অধিবেশন। এটা কেন অপশানটা ইজি দিয়ে তুমি ইজিলি অ্যান্সার করতে পারলে, সবসময় যে এটা দেবে তা নয়। এখানে যদি মানে দেয় প্রশ্ন যে ফিরোজ শাহ মেহতা, পয়েন্ট টু বি নোটেড, তখন কিন্তু গুলিয়ে যায়। উনি কিন্তু পার্সি ছিলেন, পার্সি প্রেসিডেন্ট। বদরুদ্দিন তাইবজি থার্ড অধিবেশনে। ঠিক আছে, তো বদরুদ্দিন তাইবজি became the first Indian barrister in Bombay, became the second Indian Chief Justice, was founding member of Bombay Presidency Association and INC, and also preside over the Congress session in Madras session 1887. 1885 তো অধিবেশন মানে কংগ্রেস এস্টাবলিশ হলো না। আচ্ছা, দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ আচার্য বিনয় ভাবে অফার সত্যাগ্রহ ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়ে? যে ফার্স্ট সত্যাগ্রহী, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী আচার্য বিনয়ভাবে অফার করেছে সত্যাগ্রহ কোন ওয়েতে? বাট বাই নট পেইং ট্যাক্স, ট্যাক্স না দিয়ে, বার্নিং ব্রিটিশ ফ্ল্যাগকে বার্ন করে পুড়িয়ে, বাই মেকিং অ্যান অ্যান্টিওয়ার স্পিচ, বাই মেকিং এ স্পিচ এগেনস্ট দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। বলো।
কি উত্তর 60 উত্তর দাও, চিন্তা করে অ্যান্সার করো। ডি বলছো, বাই মেকিং এ স্পিচ এগেন্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। সি হবে, অ্যান্টি ওয়ার স্পিচ। ঠিক আছে, তো আচার্য বিনয় ভাবে স্টার্টেড দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ফ্রম পাবনার, কোথা থেকে? পাবনার একটা জায়গা, মহারাষ্ট্র, বাই মেকিং অ্যান অ্যান্টি ওয়ার স্পিচ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয়। জওয়াহরলাল নেহরু ওয়াজ দ্য সেকেন্ড পার্সন টু স্টার্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। অন 17 অক্টোবর 1940, 1940 17 অক্টোবর মহাত্মা গান্ধী হ্যাড চুজেন আচার্য বিনয় ভাবে অ্যাজ ফার্স্ট সত্যাগ্রহী টু স্টার্ট দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। মানে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহী হিসাবে তিনি সিলেক্ট করেছেন আচার্য বিনয় ভাবেকে, সেকেন্ডকে অবশ্যই সিলেক্টেড ছিলেন জওয়াহরলাল নেহরু। আচার্য বিনয় ভাবে স্টার্টেড দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ফ্রম পাবনার বাই মেকিং অ্যান্টি ওয়ার স্পিচ। ঠিক আছে, বুঝতে পারলাম না। গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই আলবুকার্ক ফ্রম রুলার অফ হুইচ অ্যামং দ্য ফলোইং। গোয়াকে ক্যাপচার করেছেন আলবুকার্ক, কোন রুলার থেকে? বিজাপুর, গোলকোন্ডা, মাইসোর না বিজয়নগর? গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই আলবুকার্ক ফ্রম রুলার অফ হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস? ইউসুফ আদিল শাহ। বিজাপুর, একদম ঠিক বলেছ। আলফোনো দ্য আলবুকার্ক was the second governor of Portuguese India and is known as the founder of Portuguese colonial empire in India. In 1510, Albuquerque acquired Goa from Bijapur. Who among the following were the first to come to India to establish trade relationship? প্রথম কোন বিদেশি এসেছিল ইন্ডিয়াতে ট্রেড করার জন্য? পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ? PDEF. গুড ইভিনিং, গুড ইভিনিং। PDA, পর্তুগিজ, একদম ঠিক বলেছ। পর্তুগিজ ওয়ার দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু স্টার্ট ট্রেড উইথ ইন্ডিয়া আফটার দ্য ফল অফ অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ার যখন পড়ে গেল, তাই না, হেরে গেল। অ্যান্ড ক্যাপচার অফ Constantinople in 1453, it became difficult for Europeans to trade with India via long route. The first successful vogue মানে কি জলযাত্রা to India was by Vasco da Gama in 1498 when after sailing around the Cape of Good Hope মানে উত্তম আশা অন্তরীপ he arrived, জলপথে এসেছিলেন এবং পথ আবিষ্কার করেছেন জলপথ থেকে। He arrived in Calicut, now Kerala. Having arrived there, he obtained from Samothi মানে ট্রেড কনসেশন। ঠিক আছে, মনে রাখতে হবে, যা এগুলো পড়তে হবে। Which governor of Madras had signed a treaty with Tipu? এর মধ্যে কোন গভর্নর মানে মাদ্রাসের গভর্নর সাইন করেছিল টিপুর সাথে? বলো। Which governor of Madras had signed a treaty with
টিপু। তো উত্তর কি হবে? তো উত্তর হবে জর্জ ম্যাকট্রেনি। অপশান কি হবে? অপশান এ। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যারা ক্লাস দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর কাদের মধ্যে হয়েছিল? ওয়াজ সাইন বিটুইন টিপু সুলতান অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কবে? 11th March 1784. It was signed in Mangalore and brought an end to Second Anglo-Mysore War। এই ট্রিটির মাধ্যমে যে দ্বিতীয় অ্যাংলো-মাইসোর যুদ্ধ শেষ হয়ে গেল, ঠিক আছে? তো তৎকালীন সময় মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নর কে ছিল? জর্জ ম্যাকট্রেনি। দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তো ইন হুইচ ইয়ার ট্রিটি অফ ম্যাঙ্গালোর সাইন কোন বছর হয়েছিল? 1784। বিটুইন মাইসোর অ্যান্ড ইটস নেবার দ্য মারাঠা এম্পিরিয়ার অ্যান্ড দ্য নাজি অফ হায়দ্রাবাদ, ঠিক আছে? হু ওন দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার? মনে রাখতে হবে ব্রিটিশ। এগুলো একটু সাইড ইনফরমেশন তোমাদের কাজে লাগতে পারে। ইন হুইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ব্রট আন্ডার ব্রিটিশ পার্লামেন্টারি কন্ট্রোল? বলো কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পার্লামেন্টারি কন্ট্রোল শুরু করলো? 1773, 1793, 1813 না 1833? In which year East India Company was brought under British parliamentary control? একদম ঠিক বলেছ। তুমি জানো ওয়ার ইনস্টিংসের সময় ফর দ্য ফার্স্ট টাইম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোল ছিল রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ভারতে রেগুলেট করতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মনোপলি, করাপশান বা যে ধরনের তাদের একাধিক সেটাকে দমন করার জন্য, ঠিক আছে? তো 1772 এসেছিল তিনি। 17 গভর্নর মানে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ক্লাইভ। এবং তিনি কী করলেন? ভারতবর্ষের মানে বলতে ফার্স্ট ব্রিটিশ পার্লামেন্টারি কন্ট্রোল থ্রু ওয়ার ইনস্টিংস, ঠিক আছে? 1773 দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ফর্মালি দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1772। তো 1772 এর অ্যাক্ট অনুযায়ী তিনি রেগুলেটিং অ্যাক্ট 1773-তে তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়। তিনি ক্ষমতা কেন্দ্রীকরণ করেছিলেন, ঠিক আছে? ওয়াজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অফ গ্রেট ব্রিটেন intended to overrule the management of East India Company, ঠিক আছে? তো the regulating act of 1773 was the first step of British government to control and regulate the affair of East India Company. Which among the following organization was started by Behramji Malabari in Bombay Asiatic Society, Seva Sadhon, East India Association, like none of the above? Which of the following organization was started by Behrami Malabari in Bombay? Behramji. তো উত্তর কী হবে? উত্তর কিন্তু হবে বোম্বে এশিয়াটিক সোসাইটি। অ্যান্সার উইল বি বোম্বে এশিয়াটিক সোসাইটি, ঠিক বলেছ প্রিয়াঙ্কা বেঙ্গল। তো দ্য পার্সি সোশ্যাল রিফর্মার বেহরামজি মালাবারি ক্যাম্পেন কি ক্যাম্পেন করেছিলেন? অল হিজ লাইফ এগেনস্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড এনফোর্সড উইদোহুড, ঠিক আছে? তিনি
চাইল্ড ম্যারেজ এগেনস্ট ছিলেন, ঠিক আছে। হি ফাউন্ডেড দ্য সেবা সাধন অ্যাজ এ সোশ্যাল রিফর্ম, তো তিনি তৈরি করেছেন সেবা সাধন অ্যাজ এ সোশ্যাল রিফর্ম হিসাবে, সামাজিক কল্যাণের জন্য। অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইন 1885, দ্য সেবা সাধন স্পেশালাইজড ইন দ্য কেয়ার অফ সোশ্যালি discarded and exploited women, যারা শোষিত লাঞ্ছিত মহিলা of all caste, providing education, welfare and medical service. আর তুমি জানো রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট বেরিয়েছে এসসি এসটি সাবকাস্ট, ঠিক আছে, বিষয়। তো অবশ্যই করে জাজমেন্টগুলো তোমাদের পড়তে হবে। রিসেন্টলি বলতে পারো একটা বড় বেঞ্চ চাই, প্রথম 5 বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল, এটা 7 বেঞ্চ ফাইনালি রেফার করেছিল সুপ্রিম কোর্ট। On what date Indian rebellion of 1857 started? মহাবিদ্রোহ কবে স্টার্ট হয়েছিল? আচ্ছা, 10th মে, 16th এপ্রিল, 26 জুন না 11 জুলাই? তো উত্তর হবে 10th মে। তো দ্য ইন্ডিয়ান রেভলিউশন অফ 1857 বিজ্ঞান কবে শুরু হয়েছিল? অ্যাজ এ মিউটিনি অফ সিপাহী বিদ্রোহ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি অন 10th মে 1857। কোত্থেকে শুরু হয়েছিল এই যে দিনটা? তো ইন দ্য টাউন অফ মিরাট। ইট সুন এসকেলেটেড ইন্টু আদার মিউটিনি অ্যান্ড সিভিল রেভলিউশন লার্জলি, পুরো ভারত জুড়ে মানে ছড়িয়ে যায়। বেসিক্যালি দক্ষিণ ভারতে ইম্প্যাক্ট পড়েনি, উত্তর ভারত, বিহার, নর্দার্ন মধ্যপ্রদেশ, দিল্লি, বাংলা, ব্যারাকপুর, তো এই সমস্ত রিজনগুলোতে কিন্তু সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়েছিল। দ্য করাচি সেশন 1931, দ্য কংগ্রেস ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ দ্য করাচি সেশন 1931 কেন এত ইম্পর্টেন্ট? দ্য গোল অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স স্বরাজ অ্যান্ড ডিক্লেয়ার এয়ার, এখানে সবথেকে টোটাল ইন্ডিপেন্ডেন্স স্বরাজটাকে মূলত মেনে নেওয়া হয়েছিল, এটা ডিক্লেয়ার করা হয়েছিল। কংগ্রেস স্পেল দ্য ট্রু মিনিং অফ স্বরাজ ইন দিস সেশন। কংগ্রেস ডিসাইডেড টু পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স। কংগ্রেস লঞ্চ দ্য সেকেন্ড ফেজ অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন দিস সেশন। কংগ্রেস দ্বিতীয় আইন অমান্য আন্দোলন শুরু করেছে এই মুভমেন্ট থেকে। করাচি সেশনে কংগ্রেস এটা ইম্পর্টেন্ট ছিল বিকজ বলছি, তুমি বলছো কংগ্রেস ডিসাইড করেছিল যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট, গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন, একদম ঠিক। কংগ্রেস স্পেলড দ্য ট্রু মিনিং অফ স্বরাজ ইন দিস সেশন, ঠিক আছে। আচ্ছা, না না, সি হবে, সি হবে, এটা আমারই বলছিল। না 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 না, ঠিক ঠিক ঠিক, অপশান বি। অ্যাকচুয়ালি এটা একটু কনফিউশন আছে অপশান বি এবং অপশান সি এর মধ্যে। না, এটা বি হবে। কংগ্রেস স্পেলড দ্য ট্রু মিনিং অফ স্বরাজ ইন দিস সেশন। কংগ্রেস মূলত একদম কে ঠিক করেছো, তো ধারা এটা ভুল হয়েছে, প্রিয়াঙ্কা ঠিক হয়েছে। তো অ্যাকচুয়ালি স্বরাজের যে আসল মানে সেটাই মূলত কিন্তু বেরিয়েছিল। এ স্পেশাল সেশন ওয়াজ হেল্ড ইন করাচি টু এন্ডোর্স করেছিল গান্ধী আরউইন প্যাক্টকে। করাচি সেশন বিকেম দ্য ফেমাস বিকজ টু রেজলিউশন, এই জন্য দুটো রেজলিউশন নিয়েছিল কংগ্রেস। ফার্স্ট অফ অল হলো, ওয়ান হলো ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড আদার অন ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম। তো প্রথমটা হলো মৌলিক অধিকার অ্যাডপ্ট করেছিল এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করেছিল। বোথ ড্রাফট করেছে রাজেন্দ্র প্রসাদ, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্য গোল অফ পূর্ণ স্বরাজ ওয়াজ reiterated. This was the first time Congress spelled out what Swaraj would mean for the masses. ঠিক আছে, মানুষের মধ্যে স্প্রেড করতে চাইছিল ট্রু মিনিং। কনসিডার ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন।
তো দিস মুভমেন্ট ওয়াজ অফিসিয়ালি নট অ্যাপ্রুভড বাই কংগ্রেস বিফোর দ্য লঞ্চ। এটা লঞ্চ হওয়ার আগে কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ দেয়নি। অল দ্য রাউন্ড টেবিল কনফারেন্স বিটুইন ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান লিডার ফলোড অনলি আফটার দিস মুভমেন্ট। তো মানে সমস্ত যতগুলো রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ভারতের বড় বড় লিডাররা পার্টিসিপেট করেছিল এই মুভমেন্টের পরে। দ্য মুভমেন্ট ওয়াজ উইথড্রন বিকজ অফ এই মুভমেন্টটাকে উইথড্র করেছিল বিকজ ভায়োলেন্স হয়েছিল বলে। বলো কোনটা কারেক্ট স্টেটমেন্ট? টেলিগ্রামে না আমি ওই সাবকাস্ট রিলেটেড যে আর্টিকেলটা বেরিয়েছে তো ওটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, একদিন একটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? এটার ওপর থেকে ডেসক্রিপটিভ ক্লাস নেবো। দিতে ইচ্ছা করে কিন্তু নিই না, একটাই কারণ নিই না, এখানে কেউ বোঝে না, কেউ আসে না। পলিটি পড়াতাম তাহলে বুঝিয়ে দেবো। বল উত্তর কী হবে? উত্তর কিন্তু বি অনলি। মহাত্মা গান্ধী, দেখো বি অনলি, এর মধ্যে কোনটা কারেক্ট বের করতে বলেছিল? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, ঠিক আছে? তো মহাত্মা গান্ধী লেড দ্য সিভিল ডিসেন্ট মুভমেন্ট দ্যাট ওয়াজ লঞ্চ কবে হয়েছিল? দ্য কংগ্রেস সেশন অন 29 ডিসেম্বর 1929 সালে। দ্য মেন এম কী ছিল মুভমেন্ট? কমপ্লিট ডিসঅবিডিয়েন্ট অফ অর্ডার অফ ব্রিটিশ গভর্নমেন্টের মানে টোটালি মানে আইন অমান্য করা, ঠিক আছে? অসহযোগ না, আইন অমান্য না। ডিউরিং দিস মুভমেন্ট ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইন্ডিয়া উড সেলিব্রেটেড 26 জানুয়ারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। এই মানে অধিবেশনে বলতে পারো মুভমেন্টে ভারতে কি মানে ডিউরিং দিস মুভমেন্ট ডিক্লেয়ার করা হলো এই মুভমেন্টের মধ্যে দিয়ে 26শে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা অল ওভার ইন্ডিয়া। আর অন 26 জানুয়ারি একটা টিম মিটিং ওয়ার হেল্ড অল ওভার কান্ট্রি। কংগ্রেস ট্রাই করার তুমি রাবি নদীর তীরে তিরঙ্গা হোস্ট করেছিল। এই যে 26শে জানুয়ারিটা সিলেক্ট করা হয়েছিল, 26শে নভেম্বর 1990 গৃহীত হয়, 26 জানুয়ারি সিলেক্ট করা হয়েছে, দ্যাটস ওয়াই। এটাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রাই টু repress the movement and restore to brutal firing, killing hundreds of people. Thousands were arrested along with Gandhiji and Jawaharlal Nehru. এবং তুমি জানো সাপ্রেস করতে ছিল ব্রিটিশ সরকার থেকে, বিভিন্ন মানুষকে গুলি করা হয়েছিল, জেলে ঢোকানো, ইভেন গান্ধীজি এবং জওয়াহরলাল নেহরুকে জেলে অ্যারেস্ট করা হয়েছিল। বাট দ্য মুভমেন্ট স্প্রেড টু অল দ্য ফোর কনসার্ন অফ কান্ট্রি, সারা ভারত জুড়ে ছড়িয়ে গেছিলো। ফলোয়িং দিস রাউন্ড টেবিল কনফারেন্স ওয়ার অ্যারেঞ্জ বাই ব্রিটিশ। এই মুভমেন্টটাকে এন্ড করার জন্য গান্ধীজি কি মানে বেসিক্যালি গান্ধীজির সাথে লন্ডনে ব্রিটিশ সরকার কী গিয়েছিল একটা গান্ধী আরভিন প্যাক্ট, যে যুদ্ধের সময় যে সরকারি মানে সাধারণ যে সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল সেগুলো ছেড়ে দিতে হবে, পলিটিক্যাল প্রিজনারদের ছেড়ে দিতে হবে, এই সমস্ত। কী বলছে তারা? না নয়, পুরো ইনফরমেশান দিয়ে দিলাম, বাট নাথিং কেম আউট। কিন্তু কনফারেন্সের যে লক্ষ্য নিয়ে করা হয়েছিল সেই লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। ডিউরিং দিস টাইম ভগৎ সিং সুখদেব রাজগুরু অ্যারেস্ট করেছিল, গুরুকে অ্যারেস্ট করা হয়েছিল, কারণ পাবলিক সেফটি বিলকে বিরোধিতা করে সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে একটা বোমা বর্ষণ করেছিল। জাস্ট একটা লাইট ছিল বোমাটা, কোনো কেউ ক্ষতি ছিল না। এটা মেন লক্ষ্য কী ছিল? তাদের যে চিন্তা ভাবনা, তারাও যে লড়াই করছে দেশের স্বাধীনতার জন্য, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে? কংগ্রেস শুধু মানে ভুল ইন্টারাপ্ট করছিল যে ভগৎ সিং রাজগুরু সুখদেব যে প্রসেসে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। কংগ্রেস যেটা ভুল ধারণা, এরা কি যে পূর্ণ স্বরাজ এনারা চেয়েছিল, তাই না? সেটাই কি আবার পড়াশোনা কংগ্রেস এদের ভাষায় কথা বলা শুরু করলো। এগুলো জানতে হবে।
দরকার নেই এগুলো পড়াবো না, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, which of the following book of ancient India has the love story of the son of founder of Sungho dynasty? আজকে লাস্ট প্রশ্ন, ভালো লাগছে না। তো অপশান এখানে বি হবে উত্তরে, মালবিকা মালবিকা মিত্রম। এটা কি ইট ইজ সংস্কৃত প্লে, এটা একটা সংস্কৃত নাটক, কে করেছে? কালিদাস। ইট ইজ বেসড অন সাম ইভেন্ট অফ দ্য রেন অফ পুষ্যমিত্র শুঙ্গ, মানে পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, তার সময় মানে কিছু ইভেন্ট তিনি তুলে ধরেছিলেন, ঠিক আছে। তো মালবিকা মালবিকনম মিত্রম অর্থ মালবিকা ও অগ্নিমিত্রম, মানে মালবিকা অগ্নিমিত্রম, এটা সংস্কৃতের কবি তথা নাট্যকার কালিদাস রচিত একটি নাটক। অধিকাংশ গবেষকদের মতে এটাই ছিল তার প্রথম নাটক। এই নাটকের মূল উপজীব্য বিদিশার শুঙ্গবংশীয় রাজা অগ্নিমিত্র ও তার প্রধান মহিষী পরিচারিকার প্রেম কাহিনী। রাজা মালবিকা এক নির্বাসিত পরিচারিকার ছবি থেকে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। মেয়েটির প্রতি রাজার আকর্ষণের কথা রাজমহিষী জানতে পারলে মালবিকাকে কারারুদ্ধ করা হয়, কিন্তু ভাগ্যের পরিয়ে শেষ পর্যন্ত জানা যায় যে মালবিকা কি রাজবংশজাত। তখন রাজা তাকে বিবাহ রানীর মর্যাদা দেয়, ঠিক আছে। তো এই একটা গল্প, লাভ স্টোরি, আনকা স্টোরি। তো যাই হোক, আজকে এমনি রইল, আর পাচ্ছি না, ক্লান্ত লাগছে খুব। তো দেখা হবে আগামীকাল। চেষ্টা করো রাত্রি 11টায় ক্লাস নিতে, যদি না নিতে পারি, যদি কোনো কারণ না নিতে পারি, অবশ্যই আমি নেবো ওটা নেক্সট ক্লাস, মানে রাত্রি 11:35 নেবো। আর